সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব করোনা পরিস্থিতি, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পাশাপাশি থাকবে শূন্য ঘোষিত 3টি উপনির্বাচন নিয়ে আলোচনা। আমরা এই জন্য 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার। আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব ABM মোশাররফ হোসেন। আছেন সিনিয়র সাংবাদিক বাংলা ট্রিবিউনের বার্তা প্রধান জনাব মাসুদ কামাল। আমি 3 জনকে স্বাগত জানাই। আমি প্রথমেই ABM মোশাররফ হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। করোনার সংক্রমণ বাড়ছে, মৃত্যু এবং সংক্রমণ দুটোই বেড়েছে। আজও 54 জনের মৃত্যু হয়েছে, গত 1 মাসে সর্বাধিক, এবং সংক্রমণ আজকের হিসাবে 14.80, অলমোস্ট 15। সীমান্তবর্তী এলাকায়ও এই সংক্রমণের হার অনেক বেশি। নাটোর, সাতক্ষীরা, রাজশাহীতে এই সংক্রমণের হার 24-এর উপরে, নাটোরে 51-র উপরে। এমনি একটি পরিস্থিতি আছে। বলা হচ্ছে যে লকডাউন ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ করছে সরকার। এর মানার ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ নেই, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এনটিভির দর্শক শ্রোতা এবং আমার 2 সহ-আলোচক জনাব রিয়াজুল কবির কাউসার এবং সাংবাদিক মাসুদ কামাল। আসলে আমরা তো করোনার মধ্যে দীর্ঘদিন বসবাস করছি। 2020-এর 8ই মার্চ এই করোনা আমাদেরকে আক্রান্ত করেছে এবং সেই থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু করোনার সাথে যুদ্ধ করে বেঁচে আছি। অনেক লোক আপনি যেমনি আক্রান্ত, যেমন আপনি প্রায় 15 লাখ বলেছেন, আমরা প্রায় 14-15 হাজার লোক কিন্তু ইতিমধ্যে প্রায় মৃত্যুবরণ করেছে। আর এখন ইদানিং আমরা লক্ষ্য করছি যে সীমান্তবর্তী এরিয়াগুলিতে এই প্রকোপটা দিন দিন বেড়ে চলেছে এবং মৃত্যুহারও বেড়েছে। বলা হচ্ছে যে ভারতীয় ভেরিয়েন্ট যেটাকে আমরা বলা হচ্ছে, সেটার আক্রান্তটা মারাত্মক আকারে বেড়ে যাচ্ছে। কিন্তু এবং এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী এটা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে প্রায় 1 বছর 3 মাস আমরা অভিজ্ঞতা আমাদের ছিল না। ইতিমধ্যে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি জাতি হিসাবে, দেশ হিসাবে, রাষ্ট্র হিসাবে। কিন্তু যে ধরনের এটা প্রতিরোধের জন্য যে প্রস্তুতিটা আমাদের দরকার ছিল, সেখানে আমার মনে হয় ব্যাপক ঘাটতি এখনো রয়ে গেছে। কারণ আপনি লক্ষ্য করবেন যে আমরা দেখেছিলাম যে এর আগে প্রবলেম ছিল যে আমাদের যারা বিশেষজ্ঞ বা ডাক্তার, তারা বলছে যে এই রোগের সম্বন্ধে আমাদের ধারণা নাই বলে আমরা সঠিক ট্রিটমেন্টটা দিতে পারছি না। কিন্তু আমার মনে হচ্ছে যে এই প্রায় 1 বছর 3 মাসে আমরা কিন্তু সে অভিজ্ঞতা অর্জন করেছি। সেটা তো গেল আপনি ট্রিটমেন্টে। আমি বলছি, কিন্তু এর বাইরে যে কিছু প্রস্তুতি দরকার চিকিৎসার ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা চরমভাবে ব্যর্থ হয়েছি। আপনি দেখবেন যে সাতক্ষীরার মতো একটি জায়গা, যেখানে মানে প্রায় 58%-এর মতো মানে আক্রান্তর হার, যারা পরীক্ষা দেখা গেছে, অথচ একটা জেলা শহর, সেখানে আপনার অক্সিজেন কোনো ব্যবস্থা এখনো করা যায়নি। আজকে আপনি রাজশাহী বলেন বা যশোর, যে সীমান্ত এরিয়ার অনেক ক্ষেত্রে আমরা এই 1 বছর 3 মাসে আমরা কেন স্বাস্থ্য মন্ত্রণালয় এই ব্যবস্থাগুলি গ্রহণ করতে পারে না, এই প্রশ্ন যেমন বিশেষজ্ঞদের, একজন নাগরিক হিসাবে আমাদের মধ্যেও আছে। আমরা সেই প্রস্তুতিটা কিন্তু নিতে পারিনি, যার কারণে আপনি দেখবেন যে এখনো, যেমন আজকেও আমার এক আত্মীয় চাঁপাইনবাবগঞ্জ অসুস্থ, ট্রিটমেন্টে হাসপাতালে জায়গা পাচ্ছে না। মানে আমরা যদি আগে থেকে এই প্রস্তুতিগুলি নিতাম, তাহলে এইটা কিন্তু আপনার কিছুটা হলো প্রতিরোধ করা সম্ভব ছিল, সেটা ব্যর্থ হয়েছে। আর পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় গিয়ে বলতে এখন দেখেন সংসদ থেকে শুরু করে সকলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা বলছে, অথচ স্বাস্থ্যমন্ত্রী বলছে এছাড়া নাকি বাংলাদেশে বলার আর কোনো কিছু নাই। এটা ধরেন একটা অভ্যাসে নাকি পরিণত হয়েছে, মানে একটা স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু আপনি দেখবেন যে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা কোথায়। আজকে আপনি দেখবেন দুর্নীতি। আজকে স্বাস্থ্যের একজন দারোয়ানের 1500 কোটি টাকা পাওয়া যায় তার কাছে। আজকে হাসপাতালগুলি, আমি যদি চিত্র আপনাকে বলি, যে কেনাকাটাতে
না, সেটা তো না, এই যে সুতরাং এই দিকে এই যে করোনা মোকাবেলার জন্য যে প্রস্তুতি সরকারের দরকার সেই দিকে না গিয়ে একটা বিশেষ সিন্ডিকেট কিভাবে তারা এই করোনাকালীনকে ব্যবহার করে অর্থ উপার্জন করবে, আরো সম্পদশালী হবে, সেই দিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছে। যার কারণে আপনি যেই প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা আমরা নিতে পারিনি, যার জন্য আজকে মৃত্যু হার বাড়ছে, আক্রান্তর সংখ্যা বাড়ছে এবং জনগণের মধ্যে একটা ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। আপনি দেখবেন জনজীবন আরেকটি যে জিনিসটা এখানে আওয়ামী লীগের মানে সরকার দলীয় রিয়াজুল কবির কাউসার সাহেব আছেন, হয়তো বলবে আমরা গভর্নমেন্ট অনেক কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, কিন্তু যদি আপনি একটা নির্মোহভাবে বিচার করেন যে বাংলাদেশে অনেক কিছু কিন্তু এখন সেলফ সেন্সরশিপ হয়ে যাচ্ছে, মানে আমি এই কথাটা সত্য কথাটা বলতে পারবো কিনা এটা ঠিক আছে, না আমি বলছি যার কারণে কিন্তু অনেক জিনিস বলা যাচ্ছে না। আজকে আপনি দেখবেন যে এই যে প্রায় বাংলাদেশে আজকে বিয়নো যে তথ্য উপাত্তগুলি আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের আমলে সর্বশেষ তারা বলেছিল 2020-এ যে দরিদ্র হার তারা 20% নিয়ে আসছিল। ইদানিং আপনি যদি যে গবেষণাগুলি দেখেন সেখানে প্রায় 42-43% কিন্তু দারিদ্র্য মানে সেটা করোনার কারণে হয়েছে। আমি ওই প্রসঙ্গে আসি, বেড়ে গেছে, কিন্তু আপনারা এখানে প্রশ্নটা এখানে করোনার সাথে কিন্তু আপনার এখানে মানুষের জীবন জীবিকার একটি দরকার আছে, একটি ব্যবস্থা দরকার আছে। আজকে কাদেরকে সরকার সহযোগিতা করছে? আজকে হয়তো রিয়াজুল কবির কাউসার সাহেব বলবে আমরা যে 35 লক্ষ লোককে আমরা 2,500 টাকা করে দিয়েছি। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগ ঘরানার লোক ছাড়া বাংলাদেশে কোন সাধারণ মানুষ এই 35 লক্ষ তালিকার মধ্যে নেই। জি, আমি আসবো আপনার কাছে জনাব রিয়াজুল কবির কাউসার। আমরা যেটা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা নিশ্চয়ই আপনি এবিএম মোশাররফের বক্তব্যে জবাব দিবেন, কিন্তু পাশাপাশি আমার কথা হলো যে লকডাউন যে কার্যকর লকডাউন বলা হচ্ছে, লকডাউন ঘোষণা দিয়ে সরকার শেষ করছে, এর যে মূলনীতি 12টি মূলনীতির আলোকে লকডাউন কার্যকর করা, সেখানে আমরা অনেক পিছিয়ে আছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির দর্শকবৃন্দকে, আজকে যারা সমালোচক উপস্থিত আছেন। দেখুন, আমরা বৈশ্বিক বিপর্যয় এখনো আছি, শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব এখনো এই বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি। এবং আমরা এই জুন মাসে বলবো কি জানেন, আমরা কিন্তু তৃতীয় ধাপে আছি। গত মার্চ মাসে যে সংক্রমণটা শুরু হয়েছিল সেটা আমরা প্রথম দিকে আমাদের সমস্যা হয়েছিল, এপ্রিল মে জুন মাস আমাদের একটা লকডাউন অবস্থায় গিয়েছে। আমাদের কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অবস্থা ভালো হচ্ছিল, আমাদের স্কুল কলেজ খোলা হবে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। সরকার বা শিক্ষা মন্ত্রণালয় বলা শুরু করেছিল যে আমরা স্কুল খুলব। কিন্তু গত মার্চ মাস থেকে আবার এই পরিস্থিতি খারাপ হতে থাকে। হ্যাঁ, আমাদের কিছু কিছু হাসপাতালে রোগীর বেশি ছিল, অক্সিজেনের সমস্যা ছিল। আমরা কিন্তু 3 সপ্তাহ এই সমস্যাটা মোকাবেলা করেছি। আমাদের মৃত্যুর হার বেড়েছিল, সংক্রমণের হার বেড়েছিল, এটাও অনেকটা কমে এসেছিল। এখন আবার এই সংক্রমণের হার বাড়ছে। এই সংক্রমণ কিন্তু ঢাকা, চট্টগ্রাম বা বিভাগীয় শহরে না, এটা হলো সীমান্তবর্তী জেলাগুলোতে এই সংক্রমণ। ওখানে কিন্তু 60-70% মানে টোটাল যে পরীক্ষা করা এর 70% পজিটিভ হচ্ছে। সামগ্রিকভাবে ধরলে সেটা 14% চলে আসে। ঢাকায় কিন্তু এখনো 10%-এর নিচে আছে। এবার আসুন যে স্বাস্থ্য ব্যবস্থা, দেখুন প্রথম বিশ্ব আমরা যাদেরকে বলি তারাও কিন্তু তাদের মৃত্যু ঠেকাতে পারেনি। স্বাস্থ্য ব্যবস্থা, হাসপাতাল সেটা রুখতে পারেনি। হ্যাঁ, আমরা কতগুলি পদক্ষেপ নিয়েছি। আপনি জানেন, প্রথম যখন করোনা টেস্ট করা হতো মাত্র 22টা কেন্দ্রে, তারপর 46টা, এখন কিন্তু বাংলাদেশে 243টা কেন্দ্রে এই পরীক্ষাটা করা হচ্ছে। প্রথমত এটা। দ্বিতীয় হলো এই যে জেলা পর্যায়ে হাসপাতালের সুবিধাটা। দেখুন, আমরা ইন্ডিয়ান দিলে চীন বা জাপান থেকে আমরা মাল আনতে পারি, আমরা হাসপাতাল সেটও করতে পারি। আপনি জানেন, একটা অক্সিজেন সিলিন্ডার ব্যবহারে কিন্তু ক্ষতিকারক হতে পারে, এটা যে কিন্তু ব্যবহার করা ঠিক না, এটাও নিশ্চয়ই আপনি জানেন। অর্থাৎ আমরা ব্যক্তিগত পর্যায়ে অনেকে সিলিন্ডারে ব্যবহার করছেন, এখানে রিস্ক থেকে যায়। পাশাপাশি হাসপাতালে যে কেন্দ্রীয় অক্সিজেন করা হচ্ছে সেখানে আমরা ডাক্তার নিয়োগ দিয়েছি, পর্যাপ্ত টেকনিশিয়ান, নার্স কিন্তু এখন আমরা সেটা দিতে পারিনি। আর এটা কিন্তু হঠাৎ করে দেওয়া যায় না, একটা দেশের জন্য হঠাৎ করে আপনি এটা করা যায় পারবেন না। কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু চলছে। নার্সের সংখ্যা বাড়তেছে বা টেকনিশিয়ান যারা এই লাইনে কাজ করেন
বা অন্যান্য জায়গা থেকে আনা হচ্ছে যেহেতু। এবং আপনি লক্ষ্য করে দেখবেন গত মার্চ এপ্রিল মাসে কিন্তু প্রত্যেক হাসপাতালে আলাদা ইউনিট করা হয়েছে, করোনা ইউনিট, কিন্তু বিভিন্ন ইউনিট থেকে কিন্তু নার্স ডাক্তারকে নেওয়া হয়েছে, কারণ এখানে তো নতুন নিতে পারছেন না, কারণ এটা খুব সেন্সিটিভ বিষয়। আপনি দেখবেন যারা টিকা দেয় তাদের ট্রেনিং এর দরকার হয়েছে, ট্রেনিং ছাড়া করতে পারবেন না। আপনি চট করে আজকে মাস্টার রোল লুক নেবেন, কালকে কাজ করবেন, এটা কিন্তু হবে না। অর্থাৎ যেই ক্ষমতা থাকুক, যারাই থাকুক, এটা কিন্তু এই করতে হবে। হ্যাঁ, সমালোচনা আমরা করতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অব্যবস্থাপনা যেটা বলছেন, দেখুন এই গত 14 মাসে আমরা কি অস্বীকার করব যে আমাদের সম্মুখ যাত্রায় যারা ছিল ডাক্তার, অনেক ডাক্তার প্রাণ দিয়েছে, রাস্তায় যে পুলিশ বাহিনীর বাইরে ছিল তারা প্রাণ দিয়েছে, এটা স্বীকার করতে হবে। আমাদের আওয়ামী লীগের দেখেন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আছি, আমাদের দেখেন কয়জন মন্ত্রী, কয়জন হুইপ, কয়জন মেয়র, কতজন এমপি এই করোনা কালে মানুষের পাশে থাকতেই কিন্তু জীবন দিতে হয়েছে। আমরা ব্যক্তিগতভাবে করোনায় পজিটিভ হয়েছিলাম, আমাদেরও কিন্তু এইটা ভুগতে হয়েছে। আপনি জানেন পোস্ট করোনা কিন্তু খুব খারাপ, এটা অনেকদিন বইতে হয়। এমন একটা অবস্থায় আমরা আছি, এমন না যে সরকার সিদ্ধান্ত নিল, একটা প্রজ্ঞাপন জারি করলো, বিষয়টা সলভ হয়ে গেল, বিষয় কিন্তু তা না। দেখুন এবার বাজেটের বিষয়বস্তু কি? জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ। জীবন এবং জীবিকাকে প্রাধান্য দেওয়া হয়েছে। দেখুন আপনারা তো বলবেন গতবার 2টা ঈদ গিয়েছে, আমরা গার্মেন্টস সেক্টর খোলা রেখেছি। আমরা যদি গার্মেন্টস সেক্টর খোলা না রাখতাম, আমরা কিন্তু বিশ্ববাজার থেকে হারিয়ে যেতাম না। সেই কারণ এটা কিন্তু একটা প্রতিযোগিতার বাজার, নিশ্চয়ই। আমি একটু, তাই না? নিশ্চয়ই। হ্যাঁ, আরেকটা ব্যাপার বলেছেন এই না, ওই উত্তর আপনি দেন, আমি একটু মাসুদ কামালের কাছে দিয়ে শেষের দিকে আছি, একটু যায় শুনে আসি, আবার আসবো আপনার কাছে, আমি দিব আপনার সময়। যেন মাসুদ কামাল মূল যে আলোচনাটা করতে চাচ্ছিলাম সেটার থেকে আমরা একটু দূরে সরে গেছি। লকডাউনের এখন স্থানীয়ভাবে 7 জেলায় লকডাউন চলছে, বলা হচ্ছে যে বিশেষ লকডাউন, কিন্তু তারপরও সেই বিশেষ লকডাউন, কড়া লকডাউন যাই বলি, সেতে কিন্তু কোনো কাজ হচ্ছে না, মানুষ মানছে না, সংক্রমণ বাড়ছেই। কি বলবেন? এটা হলো কি জানেন, আসলে ওই বজ্র আটনি ফসকা গেরো আছে না, অনেকটা ওই টাইপের হয়েছে। ওই টাইপের কি, সবচেয়ে বড় কথা হলো কি, যেন গত বছরের আমি যদি মার্চের থেকে ধরি এই পর্যন্ত, করোনাকে যদি আমি একটা স্বাস্থ্য সমস্যা বলে মনে করি, তাহলে এটাকে কন্ট্রোল করার অথবা এটাকে আপনার ট্যাকেল করার দায়িত্বটা কার? স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এই সময়ে কোনো একদিন, এই দীর্ঘ আমি আপনার প্রায় 1-1.5 বছরের কথা বলতেছি আর কি, প্রায় 1 বছর 3 মাস, এই 1 বছর 3 মাসে কোনো এক সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন একজন কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, অতিরিক্ত সচিব, কেউ কি কখনো বলেছিলেন যে আমরা পারছি না? কেউ কি কখনো বলেছিলেন এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আমরা বুঝতেছি না, আমরা ঠিক মতো কাজটা করতে পারছি না? এটা বললে তো তাদের বললে কি হবে সেই দায়িত্বে আপনি যায়েন না, আমিও যাচ্ছি না। ওনারা বরাবর বলেছিলেন যে পুরো জিনিসটা আমরা নিয়ন্ত্রণে রেখেছি, সারা দুনিয়ার তুলনায় আমরা সবচেয়ে ভালো অবস্থানে আছি। আমেরিকার উদাহরণ দিয়েছেন, রাশিয়ার উদাহরণ দিয়েছেন, ব্রাজিলের উদাহরণ দিয়েছেন, সব। কখনো কিন্তু ফিলিপিন্সের উদাহরণ দেয় নাই, কখনো কিন্তু ভিয়েতনামের উদাহরণ দেয় নাই, কখনো কিন্তু কোরিয়ার উদাহরণ দেয়, ওগুলো এশিয়ার মধ্যে, ওইগুলির উদাহরণে যায় না, ওইগুলি যায়। তো বিভিন্ন কারণে বিভিন্ন দেশে হয়েছে। কোশ্চেনটা হলো কি, ওনাদের বলতে হয়, ওনারা বলেন। স্বাস্থ্য বিশেষজ্ঞ ভাইরাস বিষয়ে আমরা যদি ধরি, তো প্রফেসর নজরুল ইসলামকে আমরা মনে করি যে তিনি হলেন ভায়োলজির ওয়ান অফ দ্য জায়ান্ট বাংলাদেশ। ঈদের আগে উনি স্পষ্ট বলেছেন, ঈদের আগে, এবং বিভিন্ন মিডিয়াতে এসেছে কিন্তু, যে এর আগের যে টেন্ডেন্সি যেটা ছিল সেটা হলো ঢাকায় আগে হতো, ঢাকার থেকে সারা দিকে ছড়িয়ে পড়ত। এখন যেটা হবে যে সীমান্তবর্তী জেলাগুলোতে আগে হবে, ওইখান থেকে ছড়িয়ে যাবে। তাই হয়েছে। উনি যা বলেছেন, উনি যেভাবে বলেছেন হুবহু সেইভাবে কিন্তু হচ্ছে। তো উনার কথাগুলি আমাদের দায়িত্বপ্রাপ্ত লোকদের কানে ঢুকলো না কেন? তারা তো লকডাউন দিয়েছে, কিন্তু যখন সংক্রমণ শুরু হয়েছে, বললাম আমি, বজ্র আটনি ফসকা গেরো হয়েছে, টাইট করে বেঁধেছে, কিন্তু গেরোটা ফসকা হয়ে গেছে। কিরকম ফসকা হয়ে গেছে? যে সীমান্ত থেকে ধরে এনে হাসপাতালে ঢুকিয়েছে, হাসপাতাল থেকে পালিয়ে যাচ্ছে, হাসপাতাল থেকে, আচ্ছা পালিয়ে বলবেন হ্যাঁ পালিয়ে লোকে যায় কেন? লোক তো খারাপ রে ভাই, লোক তো খারাপ, আপনি আটকাতে পারলেন না। একটা হাসপাতাল থেকে লোকগুলিকে আপনি আটকাতে পারলেন না কেন? এইটা কি হসপিটাল কেন হবে না? কর্তৃপক্ষের হাসপাতাল থেকে কেন হবে না? আমি শেষ করি আপনাকে। আপনি একজনকে বের হতে দেওয়ার যে কি অর্থ,
এটা কি ঢাকায় যখন এয়ারপোর্ট থেকে ইটালিয়ান লোকগুলি বেরিয়ে গেল তখন আপনি টের পান নাই? বুঝেন নাই আপনি? আপনাকে নতুন করে বোঝাতে হবে কেন? দেখেন কতগুলো পয়েন্ট আমি আপনাকে বলি স্পষ্ট করে। উনি তো মানে পালিয়ে চলে গেছে 6 জন না 7 জন, তারপরে আবার পুলিশ দিয়ে তাদের অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে তার কাম সেরে আইছে, কাম তো সেরে আসছে। তাহলে কিন্তু আমার কথা অন্য জায়গায় ভাই, ওখানে অনেকগুলি লোক হোটেলে রাখছে। দেখেন আমি কিন্তু এটা নিজে খোঁজ করেছি যে হসপিটাল থেকে রোগী পালিয়ে গেল, এটা তো একটি ইনসিডেন্ট বলি, একটা দুর্ঘটনা বলি, এটি হয়েছে। কিন্তু টোটাল সামগ্রিক যে পরিস্থিতি সেখানে আমাদের নজর আমরা দিতে পারছি কিনা। ওই যে ইনসিডেন্ট আছে না, এরকম একটা দুইটা ইনসিডেন্ট যথেষ্ট পুরা দেশের রোগটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনাকে এই জিনিস বুঝতে হবে যে দেখেন অনেকগুলি হোটেলে তারা রোগ লেগেছে, যে আপনাদের এখানে কোয়ারেন্টাইনে রাখলাম 15 দিন। আমি এগুলি নিজে ফলো করেছি, আমি লোক পাঠাইছি, তোমার দেখো রিপোর্টারদেরকে। আচ্ছা, ওই হোটেলে বয় বেড়া ছিল না, তারা কি করেছে? তারা কি ওখানে ঘুমাইছে না রাতে যে বাড়িতে ঘুমাইছে? না, হোটেলে থাকবে, বয় বেড়া তো বাইরে যাওয়ার সুযোগ নাই। কে বললো? আপনি যশোর এলাকায়, বেনাপোল এলাকায় যাই দেখেন ওরা কোথায় থাকে। ওরা ঘরের থেকে বেরোয় নাই, 15 দিন তারা ওইখানে কোয়ারেন্টাইনে ছিল। এত সহজ না বিষয়গুলো। বিষয়গুলো হলো কি, আপনাকে বুঝতে হবে বিপদের মাত্রাটা কি। আপনি যদি বিপদের মাত্রাটা না বুঝেন তখন কিন্তু, যেমন আপনি সিগারেট খাওয়ার জন্য আগুন ধরাচ্ছেন, কেন বলা হচ্ছে যে আপনি পেট্রোল পাম্পে সিগারেট ধরাবেন না? স্ফুলিঙ্গ তো সেম। তো বিষয়টা হলো ওখানে যে আপনি বিপদের মাত্রাটা, আমি আপনাকে পাত্তাই দেন। আমাদের এখানে কি হয় জানেন, আমি বলি কথা, আপনি পরে বলেন, আপনি চান্স পাবেন। আমার কথা হলো কি, আমাদের এখানে টেন্ডেন্সিটা কি? আমাদের এখানে টেন্ডেন্সিটা হলো আমি কি কথা বলতেছি, আমি এটা নিয়ে খুব চিন্তা করি যে আমার কর্তা কি মনে করেন। আমি আমার কর্তাকে খুশি করার জন্য কথা বলি। স্বাস্থ্য বিভাগের প্রত্যেকটা লোক এই কাজ করে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্সনই চিন্তা করে যে কর্তা কি মনে করে, এমন কিছু বলা সম্ভব না যাতে কর্তা মাইন্ড করবে। এটা হলো কি আমাদের একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়াইছে। না কামাল ভাই, আপনি যে তথ্যটা দিয়েছেন আমি আপনার সাথে একমত, কিন্তু আমরা এটা লক্ষ্য করেছি। দেখুন, ভারত থেকে যারা যশোর বা রাজশাহী এসছে, লক্ষ্য করে দেখবেন তাদেরকে হোটেলে রাখা হয়েছে, 2-1 জন পালিয়ে গেছে, আনা হয়েছে। এবং গত ঈদের সময় সামাজিকভাবে ওই এলাকার মানুষ বলছে আমরা তোমাদের সকল ব্যবস্থা করব, খাবার দাবার দিয়েছে যে তোমরা হোটেল থেকে বের হবো না, আমরা 14 দিন তোমাদের সকল ব্যবস্থা করব, খাওয়া দাওয়া যা লাগে আমরা করব। সমস্যা হয়েছে কি জানেন, ওই সীমান্ত এলাকায় যে পরিমাণ লোক পাসপোর্টের মাধ্যমে আসে বৈধভাবে, এর চেয়ে অনেক বেশি লোক আসে অবৈধভাবে। সেটা তারপরে ওই সীমান্ত এলাকায় আমরা দেখেছি লকডাউনের সময়ও হাট, হ্যাঁ ওই এলাকায় যেহেতু ওই এলাকায় যেহেতু সীমান্তটা সেভাবে ওপেন, এরা আসার পর কিন্তু সীমান্ত এলাকাটা বেড়েছে। এবং আমাদের বিএসএফ চেষ্টা করছে, বা 2 দিকের বাহিনী চেষ্টা করছে বন্ধ করার জন্য। এই কারণে এই সংক্রমণটা বেড়েছে। হ্যাঁ, দেখুন লকডাউনের কথা আপনি বলছিলেন, দেখুন গত মার্চে যেটা হয়েছিল এটা কিন্তু বিভাগীয় শহরগুলিতে, ঢাকা, চট্টগ্রাম শহরে সংক্রমণের হার বলেন, মৃত্যুর হার বলেন, এটা কিন্তু গ্রামেগঞ্জে হয় নাই। গ্রামেগঞ্জে গত মার্চ এপ্রিলে ওনারা যাই বলুক, সারা একটা ধানের উৎসব গিয়েছে, ধান কাটার উৎসব গিয়েছে। লোকের অভাব, ধান কাটার সংক্রমণটা নেই। ওখানে লকডাউন, আমরা চেয়েছি গ্রামের লোক যেন ঢাকাতে না আসে। কিন্তু আমি আমার ব্যক্তি সচেতনতা না পারে, আমি যদি সরকার আমাকে বলেছে তুমি মুভমেন্ট করো না, আমাদের যে গণপরিবহন ট্রেন বাস বন্ধ করে দেওয়া হয়েছে, আমি তো চোরাইভাবে আসছি, ভেঙে 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 আসছি। কিন্তু আমার এটা কি সরকার বলেছে আসার জন্য? নিশ্চয়ই না। আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে লকডাউন দিয়ে আমি ঘোষণা দিয়ে শেষ করছি না, এটা আমি একমত না। দেখেন, স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা বাহিনী কিন্তু মাঠে ছিল। এখন আপনি ঢাকায় আসবেন কিন্তু 3টা ভাগ করে, রিকশায়, টেম্পুতে, অটোতে, মাইক্রোতে গাদাগাদি করে, এটা তো হতে পারে না। না, সেটা তো একটা বিষয় আছে, কিন্তু আমি বলছি লকডাউনের জন্য যে মূল নীতি, বিশেষজ্ঞরা যে মূল নীতি 12টা মূল নীতি মানে করেছে, সেগুলো প্রতিপালনের জন্য সে ব্যবস্থাটা করে নাই সরকার, সেভাবে যথেষ্ট তৎপরতা মানে দেখায় নাই। আমি আসবো আপনার কাছে, একটু শুনে আসি। এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছ থেকে যাই। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে আবার তো ছুটি বাড়লো, বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ছেই, এর জন্য কোনো কার্যকর কোনো পরিকল্পনা নেই। যদি ধরে নেই
যে সংক্রমণ বলা হয়েছে, মন্ত্রী গতকালকেও একটি অনুষ্ঠানে বলেছেন, যে শিক্ষামন্ত্রীর কথা বলছি আমি, যে সংক্রমণ 5-এর নিচে নামা না পর্যন্ত আসলে এই রিস্ক নেওয়া যাবে না শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে। আবার উনি এও বলেছেন যে ভ্যাকসিন দিতে হবে, হ্যাঁ ভ্যাকসিনের কথা যে কথাটা সেটা আমি আসবো অন্যদিকে। আবার বলা হচ্ছে যে বিকল্প তারা চিন্তা করছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিয়ে। কি বলবেন, যদি সংক্রমণ নাই কমে তাহলে কি হবে? না, এখানে আপনি যে কথা বলে, রাষ্ট্রের তো একটা দায়িত্ব নেওয়া উচিত, কিন্তু আপনি দেখবেন শিক্ষা মন্ত্রণালয় বারবারই ছুটি বাড়িয়ে দিচ্ছে, কিন্তু কোনো পদক্ষেপ নেই। আজকে যদি আপনি উন্নত বিশ্ব চিন্তা করেন, সেখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তারা বিকল্প পন্থায় কিন্তু কার্যক্রম অব্যাহত রেখেছে। এখানে যে জিনিসটি বারবার আমাদের বলা হচ্ছিল যে একটা তো গভর্নমেন্টের একটা প্ল্যান থাকা উচিত। বিশেষ করে অনেক জায়গায় দেখা যাচ্ছে স্টুডেন্টকে আগাম টিকা দেওয়া হচ্ছে। বাংলাদেশে একবার আমরা ঘোষণা শুনেছিলাম যে দেওয়া হবে, এটা তালিকাও করা হয়েছে 38টি বিশ্ববিদ্যালয়ের। আপনি তো এটা শুধু তালিকার জন্য, কিন্তু আপনি যারা বাংলাদেশে এই যে যারা প্রথম ডোজ নিয়েছে, এখনো 14 লাখ লোক দ্বিতীয় ডোজ কবে দিতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। নিশ্চয়তা নেই, না কোনো নিশ্চয়তা নেই। সেইটা তো পাইপলাইনে আপনি এখন এমনিতে আমরা যে জিনিসটা বলি যে এই রোগটি একটি কিন্তু নতুন অভিজ্ঞতা আমাদের কাছে। আমরা 2টা নিয়েছি, আমরা মানসিক কিন্তু একটা শক্তি পেয়েছি, যেমন আমি 2 ডোজ নিয়েছি, আমাদের মধ্যে একটা মানসিক শক্তি আছে, হয়তো আমার মধ্যে একটা ইমিউনিটি জন্ম নিয়েছে। কিন্তু যেই লোকটি একটা ডোজ নিয়েছে আরেকটা কবে দিতে পারবে নিশ্চয়তা নাই, মানসিকভাবে তো সে দুর্বল হয়ে যাচ্ছে, মানসিকভাবে তো সে দুর্বল হয়ে যাচ্ছে যে আমি তো প্রোটেকশনের মধ্যে আমি নেই। তো সুতরাং সরকার, যার জন্য আপনি যে কথাটি বলেছেন, এই যে লকডাউন বলেন, টিকা বলেন, সবকিছুর মধ্যে সরকারের ব্যাপক সিদ্ধান্তহীনতা আছে। আপনি যদি আমরা আমাদের দলের পক্ষ থেকে বলি যে সরকার একটা যে কোনো গভর্নমেন্টের কি একটা বিকল্প চ্যানেল তো থাকা উচিত। আপনি টিকা আনলেন কোথা থেকে? ইন্ডিয়া থেকে। বিকল্প কোনো সোর্স আপনি চিন্তা করলেন না। অথচ আপনার মনে আছে নিশ্চয়ই, বা মাসুদ ভাই অথবা রিয়াজুল কবির কাউসারও মনে আছে, যখন 2020-এর মার্চে যখন চায়নাতে এটা দেখা দিয়েছিল, তখন কিন্তু চায়না গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে প্রস্তাব দিয়েছিল যে বাংলাদেশে আমরা ট্রায়াল করব এবং বাংলাদেশের যত টিকা লাগে আমরা ফিরিয়ে দেব। গভর্নমেন্ট কিন্তু তখন নেয়নি। অথচ আমরা দেখলাম ইন্ডিয়ার কাছ থেকে অন্য একটি থার্ড পার্টি দিয়ে, যখন G2G মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কন্ট্যাক্ট হয়, তার বাইরে গিয়ে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান দিয়ে এনে আপনি তাদেরকে প্রায় 500 কোটি টাকার ব্যবসা করে দিলেন। অথচ আমরা টিকার এখন কোনো নিশ্চয়তা পাচ্ছি না। আসবো না, আমি একটু বলি আরেকটু যে জিনিস আপনি দেখবেন যে সরকারের মানে সিদ্ধান্তহীনতা কোথায়। একদিকে আমরা বলছি, বিশেষজ্ঞরা বলছে, আপনারা সাংবাদিক সবাই বলছেন যে করোনার ব্যাপারে সরকারের বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত। অথচ আপনি বাজেট দেখেন, রিয়াজুল কবির কাউসার বলছেন যে 6,03,000 এত কোটি টাকার বাজেট। শিক্ষা ক্ষেত্রে গতবার ছিল 29,000 কোটি টাকা, এবার মাত্র 32,000 কোটি টাকা। এখানেও তো সরকার গুরুত্ব দেয়নি। এখানে যে এই যে করোনা থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের যে দুর্বলতাগুলি কাটিয়ে ওঠা দরকার, সেই ক্ষেত্রে তো সরকার উদাসীনতার পরিচয় দিয়েছে। অর্থাভাবে তো কোনো কার্যক্রম বন্ধ রয়েছে এটা আমরা জানি না। আপনি যদি পদক্ষেপ যদি আপনি গ্রহণ না করেন, ফেরত গেছে না পদক্ষেপ যদি আপনি গ্রহণ না করেন তাহলে কি আপনি যারা আজকে আপনি বলছেন যে গভর্নমেন্ট কি একটি ঘোষণা দিয়েছিল যে সকল ডাক্তার নার্স কর্তব্যরত অবস্থায় মারা যাবে তাদেরকে তারা একটা দেওয়া হবে তার পরিবারকে। আপনি আজ পর্যন্ত আমরা তো পত্রিকা খুললেই দেখি, মাসুদ কামাল ভাই আরো ভালো বলতে পারবেন, যে 1জন না 2জনকে মাত্র এই দেওয়া হয়েছে, আর কারো ব্যাপারে কোনো সরকার পদক্ষেপ গ্রহণ করেনি। সুতরাং যে সকল ট্রিটমেন্ট বলেন অথবা অন্য যারা নার্স বা অন্য যারা টেকনিশিয়ান আছে, তারা যে রিস্ক নিয়ে কাজ করবে সেই সাহসটুকু তো তারা পাচ্ছে না। জি, শুনে আসি একটু, অনেক কথা। দেখুন, এই যে এসএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা, আপনি তো জানেন শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে একটা সিলেবাস প্রণয়ন করেছে একটু ছোট করে। অর্থাৎ পরীক্ষার মাধ্যমে এখন আর অটো পাসের কোনো সুযোগ সরকার রাখতে চাচ্ছে না। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থী, যাদের সংখ্যা প্রায় 20 লাখের মতো, সরকার চাচ্ছে যে এদেরকে টিকার আওতায় এনে এই কার্যক্রমটা করতে। কিন্তু টিকার আমাদের কাছে যে হিসাব আছে যে 38টি বিশ্ববিদ্যালয়ে 1,03,000 শিক্ষার্থীর তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া আছে, কিন্তু আপনার টিকা কার্যক্রম তো বন্ধ না। এটা শুরু হচ্ছে 19 জুন থেকে। মন্ত্রী বলেছেন আজকে 6 লাখ, হ্যাঁ 10 লাখ এই সপ্তাহে শুরু হবে। না, 19 জুন থেকে শুরু হবে, কিন্তু আপনার হাতে আছে তো টিকা মাত্র 10 লাখ। না, আমি তো 5 লাখ দিতে পারছি, এবং এটা কারা পাচ্ছে আপনি দেখছেন। এখানে শিক্ষার্থীরা প্রাধান্য পাবে, এবং ঢাকায় যারা আছে তারা প্রাধান্য পাবে। অর্থাৎ আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার জন্য। কিন্তু দেখুন, এটা তো ভাবতে হবে। মোশাররফ ভাইরা বলেন কথা বলতে পারেন না, কোন কথাটা বলেন না, কোন কথাটা বলা বাকি রেখেছেন।
বুঝতে হবে। দেখুন সরকার তো দিতে পারছেন না, এইটুকুই বলছে, এর বেশি বলার সুযোগ তো নাই। টিকা কার্যক্রম শুরু হয় তখন কিন্তু বলেছিল আমরা টিকা পাই না, টিকা পাচ্ছি না। টিকা কিন্তু আমরা পেয়েছিলাম যথাসময়ে, এবং আমাদের 3 কোটি টিকা কিন্তু এনশিওর হয়েছিল, আমরা পেমেন্টও দিয়েছি। দেখুন ভারতের এমন একটা অবস্থা হবে, এটা কিন্তু ভারতও চিন্তা করে না, আমরাও চিন্তা করি না। কিন্তু সেজন্য যেখানে আমাদের প্রতি মাসে 50 লক্ষ টিকা আসবে, সেখানে আমরা অন্য জায়গায় যাবো কেন? আমরা তো পেমেন্ট দিয়েছি, অ্যাডভান্স পেমেন্ট দিয়েছি, কেন যাবো এখন? এই সমস্যা তৈরি হলো, এই বাজেট বলেন, এই সরকার কিন্তু 10,000 কোটি থুক বরাদ্দ রেখেছে, যেখানে যে অবস্থায় টিকা পাওয়া যায়। আমাদের তো টিকা কূটনীতিটা চলছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা গিয়েছে, এবং আমরা যতটুকু জেনেছি যে 10 লাখ ডোজ এনশিওর করা হয়েছে। এটা আসলেও যারা দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছেন 12 সপ্তাহের মধ্যে তারা সেটা দিতে পারবেন, তাই না? হ্যাঁ, এবার আসেন লকডাউনের যে কথাটা বলেছেন। দেখুন আমরা বিশ্বের অনেক জায়গায় দেখেছি জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক লকডাউন, যেটা এখন যেটা দেখেন, আপনি বলেছিলেন যে সংক্রমিত হতো বিভাগীয় শহর বা রাজধানী থেকে বাইরে, এখন কিন্তু সীমান্তবর্তী জেলা থেকে রাজধানীতে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এটা যে প্রোটেক্ট করতে গেলে ইতিমধ্যে কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন অলরেডি লকডাউন করা হয়েছে, এখান থেকে বেরোতে দিচ্ছে না, গণপরিবহন ট্রেন সব বন্ধ করে দেওয়া হচ্ছে। খুলনা বিভাগ কয়েকটি উপজেলায় এটা করা হয়েছে। এটা যদি আমরা শক্তভাবে করতে পারি, কিন্তু সেটাও তো হচ্ছে না। না, সেটা ওই যে আমি প্রথমে বলেছি যে বৈধ আর অবৈধ না, বৈধ অবৈধ তো কিছু লোক আসে, কিন্তু আমি বলছি টোটাল ডিস্ট্রিক্টগুলোতে প্রথম বলে আমি ভারতেই যাই নাই। না, সেটা ঠিক আছে, আবার পজিটিভ আসে তখন বলে আমি গিয়েছিলাম। নিশ্চয়ই আসে। একটু এই দায়িত্বটা কে নেবে বলেন? জি, জনাব মাসুদ কামাল, টিকা নিয়ে কথা উঠছে, যেটা হচ্ছে যে টিকা তো কার্যক্রম অলমোস্ট বন্ধ আছে, আমাদের হাতে টিকা নেই। যদিও আজকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে আমাদের হাতে 10 লাখ টিকা এসছে ফাইজার এবং সিনো ফার্মার, এবং সেটা 19শে জুন থেকে কার্যক্রম শুরু হবে। যারা নিবন্ধন করেছেন তাদেরকে দেওয়া হবে। যদিও ফাইজারের টিকা নিয়ে একটা ধোঁয়াশা আছে কাদের দেওয়া হবে। তারপর আমি বলবো যে এই যে পরিস্থিতিটা হলো, এটা নিয়ে তো উৎকণ্ঠা জনগণের মধ্যে আছে। আমি টিকা ফার্স্ট ডোজ নিয়েছি, তারপর পাচ্ছি না, নানা কিছু আছে। দেখেন আসলে ব্যাপারটা হলো কি, আপনার 14 লাখ লোক প্রথম ডোজের টিকা নিয়ে বসে আছে, তারা সেকেন্ড ডোজ কবে নেবে জানে না। এই প্রবলেমটা আসলে কার জন্য হলো? এই প্রবলেমটা নিশ্চয়ই আমার জন্য হয় নাই, আপনার জন্য হয় নাই, কারণ এটা দায়িত্বে আপনি ছিলেন না। সিম্পল ম্যাথ, আপনার কাছে টিকা আছে 1,04,00,000, ঠিক আছে? তা আপনি 2 ডোজ করে হলে পরে 52 লাখ লোককে আপনি দিতে পারবেন। তো আপনি মাস্তানি করে 58 লাখ লোক প্রথম ডোজ দিলেন কেন? তখন তো ইন্ডিয়ার থেকে টিকা আসার কথা ছিল। কে বললো কথা ছিল? রাখেন, এই কথাটা সবাই বলে। হ্যাঁ, কে বললো কথা ছিল? আপনি, আমি শেষ করি আপনাকে, ফেব্রুয়ারির পরে ইন্ডিয়া থেকে আপনি একটা টিকাও পান নাই। না, পাইনি, সেটা তো পরের পরিস্থিতির কারণে। আমাকে বলতে দিবেন তো, আপনি ফেব্রুয়ারি পরে আপনি পাননি, আপনি বন্ধ করলেন কবে? এপ্রিলের শেষ সপ্তাহে এসে। তো মার্চ পুরো একটা মাস আপনি একটা টিকাও পাননি, কারণ তখন অলরেডি ইন্ডিয়াতে কিন্তু স্প্রেড করে গেছে। কথা ছিল প্রতি মাসে 50 লাখ করে আসবে। ওরা তো মার্চে সেই কথাটা রাখতে পারেনি, মাত্র একবার রাখতে পারছে ফেব্রুয়ারিতে, এরপর আর পারেনি। কিন্তু বাকিটা তো দাম খারাপ, ঠিক আছে? ওদের কাছে আমরা কিন্তু চুক্তি অনুযায়ী যে 3 কোটি জায়গায় মাত্র 50 লাখ পেয়েছি, এর বেশি কিন্তু পাইনি। আমরা একটা মাত্র কিস্তি পেয়েছি, পরের কিস্তি আমরা পাইনি। তো তখন আপনার কানে পানি ঢুকে নাই ভাই? তখন কি করতে পারতো? কি করতে পারতো? সে 52 লাখে দিত, আগে 2 ডোজ কনফার্ম করতো যে আমি 52 লাখ দেবো, 52 লাখ আমি কনফার্ম করবো। তখন তো আপনি বলতেন যে সবাইকে দিচ্ছে, আমাকে দিচ্ছে না, বাইচা বাইচা লোকজনকে দিচ্ছে। 52 লাখের মধ্যে বাছাবাছির কি আছে? এটা রেজিস্ট্রেশনের ব্যাপার তো। 52 লাখের মধ্যে বাছাবাছি কি আছে? এখন কি করতেছে কামাল ভাই? টিকা আসার পর কিন্তু মাইকিং করতে হয়েছে যে টিকা দেন, টিকা আসছে, মাইকিং কিন্তু করতে হয়েছে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে। আপনারা মোশাররফ ভাইরা বলেছেন ভারতের টিকা পানের মতো হবে, কার্যকরী হবে না, সেই সমস্ত কিন্তু ছিল না। মোশাররফ ভাই বলেছেন এটা একটা টেকনিক। এটা টেকনিকটা কি? আপনি যখনই যে প্রসঙ্গ আলোচনা করবেন, অন্য একটা প্রসঙ্গ আইনে এই প্রসঙ্গটা পয়েন্টে থাকেন। আমার পয়েন্টটা হলো কি, যে এইটা যে 52 লাখে থামতে হতো, আপনি 52 লাখে থামেন নাই, আপনি 58 লাখে যেহেতু থামছেন, আপনি তো এমন করেন নাই যে আমি সবাইকে এক ডোজে দিয়ে নিই, তত করেন নাই। আপনি 58 লাখে যে থামলেন কেন? তখন তো টিকা আসছিল না। টিকা তার আগে থেকে আসছিল না। 58 লাখ হলে আপনি, এটা হলো এপ্রিলের 27 তারিখে ঘটনা। আপনি পুরো এপ্রিলের 27 দিন, মার্চের পুরো মাস, এর মধ্যে একদিনও টিকা আসে নাই, একদিনও তো আসে নাই।
তাহলে আপনি তখনই কেন ধারণা করলেন না যে আমার টিকা আসতেছে না, অতএব আমার যা আছে আমি আগে এটুকুর কোর্সটা কমপ্লিট করি? ভাই বিষয়টা সিম্পল। বিষয়টা হলো, আমি বললাম তো, আপনারা যত শুনেন, আপনারা তো একসময় দীর্ঘদিন আপনি ক্রাইম রিপোর্টিং করছেন, আপনি তো জানেন খুনিরও কিন্তু একটা ব্যাখ্যা আছে আমি কেন করছি এই কাজটা। তো ব্যাখ্যা দেওয়া না দেওয়া তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনার কথাটা লজিক্যাল হলো কি হলো না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনার হাতে টিকা আছে 1 লাখ 4, 1 কোটি 4, আপনি এখন কি হয়েছে? ওই 58 লাখ 54 লাখ বাদ দেন, আপনি ওই 14 লাখ টাকা আপনি পাবেন। পাবেন, আমি আশা করি পাবো আমরা। আমি আশা করি, কেন আমেরিকা বলছে, অমুকে বলছে, তমুকে বলছে, আমাদের পররাষ্ট্রের মধ্যে দৌড়াচ্ছে, হয়তো পাবো। কিন্তু টেনশনটা তো রয়ে গেল। আপনি আমাকে ওই প্রশ্নটাই কিন্তু করেছেন যে টেনশনটার জন্য কে দায়ী? যত কিছুই বলেন আপনি, দায়িত্ব সরকারকে নিতে হবে, কারণ দায়িত্বটা আমরা সরকারকে দিয়েছি। আপনি দায়িত্ব আমার উপর চাপাইতে পারবেন না, নিশ্চয়ই না, মুশারফের উপর পাবেন না, এটা সরকারকে নিতে হবে ভাই। উনি সরকারে আছেন, সরকারে থাকা মানে আপনি প্রতিজ্ঞাবদ্ধ যে আমার জন্য সব সমস্যার সমাধান আপনি করতে পারবেন না, আমি জানি। আমার জন্য সমস্যার সমাধানের জন্য যোগ্যতম কাজটা আপনি করবেন, সেটা আপনি পারেন নাই। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সরকার 10 কোটি লোককে টিকা দেওয়ার জন্য চিন্তিত আছে, অস্বীকার করার জন্য নেই। অবশ্যই কিভাবে আনবো, আমরা থুক বরাদ্দ রেখেছি, আমরা কিন্তু টিকা আনার জন্য সেই চিন্তা তো আমরা টের পাচ্ছি, আমরা পাবো না কোনো টের পাচ্ছি। ওই যে ওই 14 লাখ লোক তারা বেশি টের পাচ্ছে। মোশাররফ ভাই, আপনি যদি ছোট করে একটু বলেন টিকা নিয়ে। আসলে এখানে রিয়াজুল কবির কাউসার ভাই তো দলের পক্ষে বলতেই হবে, কিন্তু বাস্তব সত্য যে এখানে কোনো পরিকল্পনা নাই, কোনো ব্যবস্থাপনা নাই। আর আপনি যেটা লকডাউনের কথা বলেছেন, সহজ হিসাব, আপনি এক জায়গায় লকডাউন দিচ্ছেন, সেখানে ওই এলাকার আর্থসামাজিক অবস্থা কি আপনাকে, সেটা তো একটা ধারণা আপনার থাকতে হবে। যেই লোকের পেটে ভাত নেই, যার বাচ্চারা খাওয়ার জন্য চিৎকার করছে, সে কি লকডাউন আপনার মানবে? তারা মানলো না, কিন্তু যাদের কর্ম আছে তারাও কিন্তু মানছে না। তারপর সরকারের উচিত ছিল আমি তো আমার তো বাচ্চারা যখন কাঁদে, আমার বাসায় যখন কোনো খাওয়ার ব্যবস্থা নেই, আমাকে তো বেরোতে হবে, যার জন্য গভর্নমেন্টের যে কাজটি করা উচিত ছিল। আপনি যেই অঞ্চলে দেন, হ্যাঁ, আপনি বাংলাদেশের 18 কোটি লোকরে তো আপনি খাওয়াতে পারবেন না, কিন্তু আপনি লকডাউন তো সারা বাংলাদেশে দিচ্ছেন না। আপনার ওই এলাকায় যদি আপনি একটু সার্ভে করে কার কার প্রয়োজনীয়তাটা রয়েছে, যে আমার সহযোগিতা দরকার। আমরা বারবার বলে যে উন্নত বিশ্বে এই ঘটনা ঘটেছে। আজকে আমেরিকা তো প্রত্যেকটা লোককে $1200 করে দিচ্ছে, আপনি কি 12 টাকা দিতে পারছেন? সেই ক্যাপাসিটি নিশ্চয় নাই। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, আমার হাতে একটু যে সহযোগিতাগুলি দিচ্ছে সেটা কি আমরা পারতেছি? জি, আমি একটু অন্য প্রসঙ্গে যাই। জনাব মানে রিয়াজুল কবির কাছে আমি একটু যাই যে এনআইডি কার্ড নিয়ে আজকে একটি বিতর্ক তৈরি হয়েছে। সেটা হচ্ছে, সেটা নির্বাচন কমিশন থেকে দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কমিশন ইতিমধ্যে এর বিরোধিতা করেছে। আজকে বিএনপির মহাসচিব এর বিরুদ্ধে মানে কথা বলেছেন। আপনারা কি বলবেন? হঠাৎ করে সিদ্ধান্ত? এটা কথার জন্য কথা বলা, একটা সিদ্ধান্ত হয়েছে, এটা করা যেতে পারে, বাস্তবায়ন হয়নি। দেখুন, 2007 সালে নির্বাচন কমিশনের অধীনে একটা গ্রুপ করে এই জাতীয় পরিচয়পত্র কাজ শুরু হয়। এটা বাংলাদেশ যে এনআইটি এবং স্মার্ট কার্ড করছে, এটা কিন্তু বিশ্বে যে কোনো দেশের চেয়ে একটা অত্যাধুনিক একটা প্রক্রিয়া। আমরা এখন বলতে পারি আমাদের 10 কোটি লোক একটা ডাটাবেজে চলে আসছে এবং প্রায় 5 কোটি লোক স্মার্ট কার্ড পেয়েছে। বাকি প্রসেসের মধ্যে আছে স্মার্ট কার্ড, একটা মানে কতগুলো চোখের ছাপ, হাতের ছাপ, এগুলো নিয়ে দিতে হয়। এই প্রক্রিয়ার মধ্যে এই জন্য দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এবং আমরা মনে করি আমাদের অনেকগুলো কাজ এখন জাতীয় পরিচয়পত্রের উপর নির্ভরশীল, এটা ছাড়া করা যাচ্ছে না। হ্যাঁ, এটা নিরাপত্তা দরকার, কেন এটার সাথে যেহেতু আপনার সবকিছু ন্যাশনালিটিতে ঢুকে যাচ্ছে, আপনি জমি কিনতে যান, মোবাইল ফোন নিতে যান, হ্যাঁ, সব জায়গায় দরকার, নিরাপত্তা দরকার। আসলে যেহেতু নিরাপত্তার কথাটা এসছে, নির্বাচন কমিশনের কাজ নির্বাচন করা না, কিন্তু পাশাপাশি না, আমি বলতে দেন আমাকে। হ্যাঁ, এখনো তো সরকার সিদ্ধান্ত নেয়নি। এখন নির্বাচন কমিশন ইতিমধ্যে একটা চিঠিতে জানিয়েছে কি কি সমস্যা হতে পারে নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে, নির্বাচন হওয়ার ক্ষেত্রে। সরকারের যেটা ব্যাপার, সরকারের বিষয় হলো মানুষ কি করে এটা সুবিধা পাবে, নিরাপত্তা পাবে। এটা যে কোনো বিভাগে হতে পারে। নির্বাচন কমিশনটা অন্য বিভাগ খুলে এটা করতে পারে।
তাই না? কারণ একটা মন্ত্রণালয়ে অনেকগুলি বিভাগ থাকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তো অনেকগুলি বিভাগ আছে, সুরক্ষা অনেকগুলি বিভাগ আছে। নিরাপত্তার চিন্তা করে সরকার একটা চিন্তা ভাবনা করছে। দেখুন, যদি সরকার সিদ্ধান্ত নেয় তাও কিন্তু 2-3 বছর লাগবে এটা আনতে, এটা প্রক্রিয়া। কিন্তু তারপরে দেখবেন যে এটা কি করা যায় কিনা, মাত্র প্রস্তাবনা এসছে, কিন্তু হঠাৎ করে না যেটি প্রশ্ন এসছে সকলেই যারা এর সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ইতিমধ্যে লেখালেখি করেছে, সুজন থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠান, বিভিন্ন রকম যারা বিশেষজ্ঞ তারা তাদের মতামত দিয়েছে। কিন্তু হঠাৎ করে সরকার এই সিদ্ধান্ত নিয়ে এক ধরনের একটা আশঙ্কা তৈরি হয়েছে যে এর পিছনে কোনো উদ্দেশ্য আছে। বলা হয়েছে এখানে সুরক্ষা বিভাগে আনলে কি কি প্রয়োজন হয় আপনারা একটা তথ্য দিন, রাইট? এখনো সেই পর্যায়ে সেটা যায়নি। নির্বাচন কমিশন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাবে এই সমস্যা হতে পারে, এই সুবিধা হতে পারে, সুবিধাও তো হতে পারে নিশ্চয়ই, তাই না, সুরক্ষার জন্য। সেই জন্য এই প্রস্তাবনাটা এসছে। আচ্ছা, কিন্তু এটা মানে না যে সরকার সিদ্ধান্ত নিয়েছে। বলা হয়েছে যেটা দেখেন, প্রস্তাবনা তো সিদ্ধান্ত নেওয়ার জন্যই করেছে, প্রস্তাবনা তো বিনা কারণে করে না। আমি এই আলোচনা আবার আসবো আপনার কাছে, জি সেটা তো করতে হবে। কিন্তু আমি এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে আমার একেবারে সোজা একটা প্রশ্ন, যে আপনারা নির্বাচন কমিশনের উপরই এই এনআইডি রাখার ব্যাপারে আস্থা রাখছেন কেন? আপনারা তো বিভিন্ন সময় বলেছেন যে নির্বাচন কমিশনের প্রতি কোনো আস্থা নাই। না, এখন নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। জি, আজকে যারা কর্মকর্তারা আছে তারা হয়তো ব্যর্থ হচ্ছে, জি, কিন্তু আপনাকে তো আশায় থাকতে হবে ভবিষ্যতে এমন প্রশাসন, এমন তো নির্বাচন কর্মকর্তারা আসতে পারে যেটা দেশ ও জাতির স্বার্থে তারা সঠিক ভূমিকা পালন করবে। কিন্তু আপনি একটা জিনিস দেখবেন, আপনি যদি এই বিশেষজ্ঞ যারা আছেন, আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের অধীনে, এটা কিন্তু সাংবিধানিক কোনো প্রতিষ্ঠান না। ডাইরেক্ট যারা ক্ষমতা থাকে তারা স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে দেশ কন্ট্রোল করে। আপনি বিশেষজ্ঞদের আলোচনা যদি দেখেন, যে স্পষ্ট ভাষায় কিন্তু তারা, আমি শুনেছি আলোচনাটা আজকে, সাবেক নির্বাচন কমিশনার যদি ব্রিগেডিয়ার শাকাওয়াত হোসেনের কথা বলেন, আপনি যে সরকার চাচ্ছে আগামী নির্বাচনকে টার্গেট করে সে এখন কিছু পদক্ষেপ গ্রহণ করছে, যারই অংশ হিসাবে আজকে এই ন্যাশনাল আইডি কার্ডকে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে যাচ্ছে। আগামী নির্বাচন কারণটা কি আপনাকে একটু বলি, না আমি একটু বলি। রিয়াজুল কবির কাছে অত্যন্ত সজ্জন লোক, একজন ভদ্রলোক, এবং এখানে মাসুদ কামাল ভাই আছেন। আপনি কি জীবনে বিশ্বের ইতিহাসে আপনি কোনোদিন দেখাতে পারেন, পৃথিবী সৃষ্টি হওয়ার পর, যে পুলিশ প্রশাসন সুস্থ নির্বাচন করার জন্য তাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে? এটা জীবনে আপনি শুনেছেন? তাও কি আবার ওখানে ভাষাটা যদি আপনি শোনেন, যে পরিকল্পনা অনুসারে নির্বাচন সম্পূর্ণ করার জন্য, পরিকল্পনা অনুসারে, আমি একটা জাস্ট এই ল্যাঙ্গুয়েজে লেখা। তো সুতরাং এই সরকার সবকিছু এখন কন্ট্রোল করতে চায়, কারণ জনগণের উপর ভালো করে জানে, যদি বাংলাদেশের জনগণ যদি একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ অথবা মতামত দেওয়ার সুযোগ থাকে, তাহলে সরকারের কোথাও টিকে থাকার কোনো সুযোগ নাই। যার জন্য একটা কন্ট্রোলিং অথরিটি তারা তৈরি করতে চায়। বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের সিদ্ধান্ত, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের কোনো পাওয়ার আছে? না, ক্ষমতা আছে? না, এই ধরনের সিদ্ধান্ত তো নেওয়া হয়নি। না, সিদ্ধান্ত হয়নি, কিন্তু এই সিদ্ধান্ত না এটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমি একটু কথা বলি, একেবারে যদি এটা কথাটা শুনতে খারাপ লাগে, যে এখন আওয়ামী লীগ কি পলিটিক্যাল সরকার, তো রাজনৈতিক সরকার, তো না আমি একটা সোজা কথা বলি। আজকে বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার 52 না 53 জন মন্ত্রী আছে, আপনার আওয়ামী লীগের 10 থেকে 12 জনের বেশি একজন মন্ত্রী নাই, দেশ চলছে না? জি, আমরা ওই যে 10 থেকে 12 জনের বেশি একজন নেই, দেশ চলছে না। একটু সুন্দর রিয়াজুল কবির কাছ থেকে আমি একটু মাসুদ কামালের কাছে যাই। যেন মাসুদ কামাল, এই যে একটা সন্দেহ, সংশয় তৈরি হয়েছে এনআইডি কার্ডের নিয়ে, এবং অলরেডি আজকে বিএনপির মহাসচিব এ ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছেন, বিশেষজ্ঞরা দিয়েছেন, আপনি কি বলবেন? বিএনপি মহাসচিব কি বললো এটা নেই, মাথা ঘামাই না, মাথা ঘামাই না। এই কারণে সরকার ওদেরকে সিদ্ধান্ত দিত যে আগামী 10 বছর এনআইডি নির্বাচন কমিশনের হাতেই থাকবে, তাহলে বিএনপি মহাসচিব বলতো এটা একটা ষড়যন্ত্র, এটা খুব খারাপ কাজ, উনি বলতেন। এতে কোনো দ্বিধা নাই আমার, বলতে যে এই নির্বাচন কমিশন আমরা দেখেই বুঝছি, এরপরে যেটা আসবে একই রকম হবে, এবং ওদের কাছে রাখার জন্যই এই কাজটা করতেছে। এখন প্রশ্নটা হলো যে এনআইডির কর্তৃত্ব কার হাতে থাকবে এবং কেন থাকবে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি যদি সুষ্ঠুভাবে বলেন যে আমি এটাকে, দেখেন এটা তো এনআইডি, ন্যাশনাল আইডেন্টিফিকেশন, তো না, জাতীয় পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র প্রত্যেকটা নাগরিকের থাকা উচিত, শিশুর জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার থাকা উচিত।
এটা পৃথিবীর সব দেশে আছে। আমাদের এখানে যেহেতু হিউজ ভলিউম হয়তো হচ্ছে না। আচ্ছা, হিউজ ভলিউম কেন আমরা ভলিউমটা বড় মনে করছি? বড় মনে করছি এই কারণে যে নির্বাচন, এই এনআইডি করা যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা 2 বছর 3 বছর 5 বছর পর পরে যায় একটা হিসাব নিকাশ করে, বাড়ি বাড়ি যায় করে। এই জন্যই তো হচ্ছে হালনাগাদ করে এই বিষয় প্রত্যেক বছর মার্চ মাসে। আচ্ছা ঠিক আছে, আমি বলি আপনি কতটুকু যায় এটা তো আমরা জানি, দেখি আমরা। এখন বিষয়টা হলো কি, এই টোটাল প্রসেসটাই ফল্টি। আপনার এটা করতে হয় কেন আমি বলি, আমি শেষ করে বেশি করে সময় নেব না, আপনি আমাকে কয়েক মিনিট সময় দেবেন, 2 মিনিট দেন, 2 মিনিটে বলে দিচ্ছি আমি। আচ্ছা, ফল্টি এই কারণে যে আপনাকে বাড়ি বাড়ি যেতে হয় এই কারণে যে যাদের হাতে দায়িত্বটা আছে তাদের মাঠ পর্যায়ে পর্যন্ত কোনো কর্মকর্তা অথবা অফিস নাই। আসলে আমি এর কথা বলি, আসলে এই এনআইডির দায়িত্বটা দেওয়া উচিত ছিল পোস্ট অফিসকে, কারণ পোস্ট অফিস একমাত্র প্রতিষ্ঠান সরকারের যা নাকি প্রত্যেকটা গ্রামে গ্রামে আছে। আচ্ছা, এরা করবে এনআইডি। আপনি কি পুলিশ কি, আচ্ছা নির্বাচন কমিশন অফিস থানা পর্যায়ে কখনো গেছেন যে দেখেন তো ইলেকশন কমিশন অফিসে কি কাজ, ঘরে বসে থাকা ছাড়া? জি, যারা মাঠ পর্যায়ে যায় তাদেরকে দেওয়া উচিত ছিল। একদম শেষের দিকে আছি, যেটা যে প্রশ্নটি উঠছে সেটা হলো যে সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়ে সরকারের মন্ত্রণালয়কে দেওয়ার ব্যাপারে আপত্তি করছেন বিশেষজ্ঞরা। দেখুন, সাংবিধানিক দায়িত্ব সরকার জনগণকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া। এই সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে এই জাতীয় পরিচয়পত্র এনআইডি প্রজেক্টটা করার কারণে এখন কিন্তু আমাদের একটি লোক একাধিক জায়গায় ভোটার কোনো সুযোগ নেই। 2006 সালের আগে আপনি জানেন 1,30,00,000 ভুয়া ভোটার বেরিয়েছিল, আমরা 2-3 জায়গায় ভোটার হয়েছিলাম, সেটা পদ্ধতিগত কারণেই হয়েছে। এখন সেটা আমাদের ছবিযুক্ত ভোটার, এখন জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি সরকারের অনেকগুলো বিষয় ইনক্লুড করা হয়েছে পরিচয়পত্রের উপর। যে কথা মোশাররফ ভাই বললেন সেটার ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা? না, এখন আমি বলবো কি, সরকার আবার দেখবে যে কোথায় থাকলে জনগণ এটা সুবিধাটা বেশি পাবে এবং এটা সুরক্ষিত থাকবে। সুরক্ষণটা ইম্পর্টেন্ট। এখন আপনার সব ডাটাগুলো এখানে চলে আসছে, এটা যদি সব জায়গায় অ্যাভেলেবল হয়ে যায়, আপনি ক্লিক করে পেয়ে যান, এটা তো গ্রহণযোগ্য হবে না। স্মার্ট কার্ড হওয়ার পর এটা আরো, যেহেতু শতভাগ স্মার্ট কার্ড এখনো বিতরণ হয় নাই, স্মার্ট কার্ড শতভাগ বিতরণ হবে কিন্তু ম্যান্ডেটরি হবে, সরকার যত সময় সিদ্ধান্ত নেবে কার কাছে এটা নিরাপত্তা থাকবে, সুরক্ষা পাবে, কার কাছে সুবিধাটা মানুষ পাবে, খুব দ্রুত পাবে। কারণ আপনি জানেন উপজেলা পর্যায়ে এখন কিন্তু নির্বাচন কমিশনের সার্ভার সেন্টার আছে, আবাসিক সুবিধা স্বতন্ত্র, যেটা আগে ছিল না। আগে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে একটা রুমের মধ্যে কার্যগুলো হতো, এখন ইন্ডিভিজুয়াল ভবন হয়েছে, সার্ভার স্টেশন হয়েছে, আধুনিক সুবিধা ডাটাবেজ হয়েছে, মানুষ কিন্তু উপজেলা থেকে সুবিধা পাচ্ছে। জি, একটু শুনে আসি এবিএম মোশাররফ হোসেন, একদম 30 সেকেন্ড আমার হাতে সময় নেই। এটা তো আমি যে কথাটা আমার আগের পর্বে বলেছি, এটা তো সরকারের একটা নিয়ন্ত্রণ করার একটা কৌশল, যে আপনার ন্যাশনাল আইডির মাধ্যমে আজকে দেখেন আপনার এমনি কিন্তু ন্যাশনাল আইডি হওয়ার পর কিন্তু আজকে আমাদের প্রযুক্তিগত যে সুবিধাগুলি আমাদের আছে, ধরেন আপনি একটা খুন হয়ে যাচ্ছে আজকে কিন্তু বের করে সহজে বের করে যাচ্ছে। আজকে টেলিফোনে আপনি কারোর সাথে কথা বলছেন, আপনি গোপনে কারোর সাথে কথা বলছেন, গভর্নমেন্ট কিন্তু সেটা প্রকাশ পাচ্ছে সুবিধা মতো, তার মতো। যার জন্য আজকে এই এনআইডিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়ার কারণ বাংলাদেশে এখন তো রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান নাই, সব কিন্তু দলীয় প্রতিষ্ঠান হয়ে গেছে। এটাকে আরো বেশি যাতে নিয়ন্ত্রণ করে তার স্বার্থটা আগামী দিনে বাস্তবায়ন করা যায়, তার জন্য এই কৌশল। এই আলোচনা আরেকটু করা যেত পারত, কিন্তু হাতে একদমই সময় নাই। অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, জনাব মাসুদ কামাল এবং এবিএম মোশাররফ হোসেন, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।